আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করতে বলা হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজই আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। টাস্ক ফোর্স গঠনের পর ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এর আগে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহরুন রুনি হত্যার ঘটনায় করা মামলায় তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে সম্পূরক আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি শেষে তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে প্রত্যাহার করা হয় এবং টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। বারো বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক। বিচার ব্যবস্থার জন্য এটি শকিং, শব্দটা বলেছেন শকিং, অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকেও তারা এখন নতুন করে দিক নির্দেশনা পাবেন এবং সেখানে যদি সেই ক্লুগুলো নিয়ে আলোচনা করা যায়, সুনির্দিষ্টভাবে অগ্রসর করা যায়, তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। রংপুর অঞ্চল ও তৎসংলগ্ন উজানে গত কয়েকদিনে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়ে রোববার লালমনিরহাট জেলার ৫ উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর পানি বেড়েছে। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবু এবং গাইবান্ধা থেকে কৃষ্ণ কুমার চাকির পাঠানো তথ্য এবং ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়ে রোববার লালমনিরহাট জেলার ৫ উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। তবে আজ নদীতে পানি কমতে শুরু করায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো থেকে ধীরগতিতে পানি নামতে শুরু করেছে। এখনও বহু মানুষ পানিবন্দী হয়ে আছে। ডুবে আছে অনেক রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। জলমগ্ন হয়ে পড়ায় বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। আমাদের বাড়িতে একটা হাবুডুবু পানি এক গালা পর্যন্ত পানি। গোবর্ধন চর একেবারে ভাসি গেছে, যায় দেখেন সামনে। আবাদ সাবাদের ক্ষতি আছে, ধান ডুবে গেছে, রোয়া গাছি তেন্দুন মারি খেত একদম ডুবে গেছে। সরকারি হিসাবে লালমনিরহাটের ৫ উপজেলার ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপাতত ভারী বৃষ্টিপাত বা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বন্যা পূর্বাভাস এবং সদর নিগমের তথ্য মতে আগামী ২৪ ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। প্রতি ফ্যামিলিতে 4 জন করে হলো মানুষ হিসেবে আমরা প্রায় ৪০,০০০ মানুষ এফেক্টেড হয়েছে। তাদের জন্য আমরা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছি এবং আরও যদি প্রয়োজন হয় আমরা ব্যবস্থা করব। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, করতোয়া সহ সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সামান্য কমেছে তিস্তার পানি। নদী তীরবর্তী অঞ্চলের আমন ধান ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়াও নদী তীরবর্তী এলাকার রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে বন্যা কবলিত উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। একই সাথে নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদও দিয়েছেন তারেক রহমান। বিবৃতিতে তিনি বলেন, আকস্মিক বন্যায় তিস্তা পাড়ের লক্ষাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। চরম দুর্দশার মধ্যে জীবন যাপন করছেন লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের মানুষ। দুর্গত এলাকায় আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে বন্যা উপদ্রুত এবং আশেপাশের জেলায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তারেক রহমান।
তিস্তা নদীতে আকস্মিক বন্যা এবং ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন এবং সমাবেশ করেছে তিস্তা পারবাসী নামের একটি সংগঠন। দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্সা আদায় করতে হবে। তারা বলেন, একতরফাভাবে ভারত পানি ছেড়ে দেওয়ার এদেশে বন্যা আক্রান্ত হয়, যা অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়াও এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে নদী ভাঙন এবং বন্যা থেকে মানুষজনকে রক্ষা করার আহ্বান জানানো হয়। রাঙামাটিতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনায় গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটির সদস্যরা শহরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে কমিটির সদস্য রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ নওয়াজ রাজু উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান জানান, ৩টি বিষয়কে সামনে রেখে তারা তদন্ত করছেন আর ক্ষতিগ্রস্তদের কথাও শুনছেন। তারা বলেন, ক্ষতিগ্রস্তদের নামের তালিকা এবং ক্ষয়ক্ষতির বিষয়টি সরকারকে জানানো হবে। সামনের দিনে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সুপারিশ প্রণয়ন করা হবে বলেও তিনি জানান। ১২ বছরের মেয়ের মৃত্যুর কারণ জানতে পারেননি খুলনার পাইকগাছার হতদরিদ্র ভ্যান চালক হামিদ শেখ। ২০১২ সালে ঢাকার এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর কাজে পাঠিয়েছিলেন মেয়েকে। ফিরতে হয়েছে লাশ হয়ে। মেয়ের লাশটিও দেখার সুযোগ হয়নি তাদের। তড়িঘড়ি করে লাশ দাফন করারও অভিযোগ করেন পরিবারটি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভয় ভীতিতে এত বছর চুপ ছিলেন। এবার মেয়ের হত্যার বিচার চাইছে পরিবার। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। কন্যা সন্তানের শোকে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে হতভাগা মা বাবার। কি হয়েছিল মেয়ের, কেন অকাল মৃত্যু হলো, কিছু জানতে পারেননি। পুলিশ কর্মকর্তার হুমকিতে এত বছর নিশ্চুপ ছিলেন পরিবারটি। খুলনার পাইকগাছা উপজেলার বাগপাড়া গ্রামের ভ্যান চালক হামিদ শেখ মরিয়ম দম্পতির দ্বিতীয় কন্যা সন্তান মিনা। অভাব অনটনের কারণে মিনাকে গ্রামের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে স্বৈরাচার সরকারের আমলে ঢাকায় কর্মরত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলামের বাসায় পাঠান। পরে খবর আসে তার মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। ঢাকায় আসতে চাইলে বারণ করা হয়। পরে দ্রুত গ্রামে মিনার লাশ এনে তড়িঘড়ি করে দাফন করা হয় বলে অভিযোগ তাদের। বিষয়টি কাউকে জানানো হলে পরিবারের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন হামিদ শেখ। কি তোমার মাইয়ের একটু ডায়রিয়া হয়েছে, তা আনতে যাবো। আমার মাইটা মরল কিভাবে তা ওরা বলল না। বিচার পালাম না, কেন পালাম না? ওর আব্বুর কাছ থেকে টিপস হয়ে নে আমাদের গাড়িতে আগুই দিল। পোস্টম্যানের একটা কাগজ নিয়ে ফটো দিতাই না, সে নিয়ে ফটোটা আমার দিয়ে নিয়ে আনো। বিষয়টি কৌশলে এড়িয়ে যান অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলামের বাবা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। গলা দড়িয়ে মারা গেছে, এমনি করে রোগ পিড়ি না, এটা সত্যি। ওর বাপ মা খবর দিয়ে লিখেছিল, ওইখানে ওরা ওর বাপ মা কিছু পুলিশ যদি করে তো পুলিশ পরিমাণ করবে, অসুবিধা নেই। কেস হবে, পুলিশ নামে পরিমাণ হবে। স্বৈরাচার সরকারের আস্থাভাজন হওয়ায় নাটোর পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান তরিকুল ইসলাম। পরে একটি হত্যা মামলার আসামি হলে খুলনা রেঞ্জে ওএসডি করা হয় তাকে। বিষয়টি স্বীকার করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। লাশ পুনরায় ময়নাতদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি পরিবারের। এনটিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সকালে ফিলিপনগর ইউনিয়ন পরিষদে বসে দাপ্তরিক কাজ করছিলেন চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত গিয়ে তাকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে চেয়ারম্যানের মাথায় এবং চোখে গুলি লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সেন্টু বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দুটি হত্যা মামলায় পুনঃ গ্রেফতার দেখিয়ে ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে জেল হাজতে পাঠিয়েছে
আদালত। সকালে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল আদালতের বিচারক নিত্যানন্দ রায় জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। গত 5 আগস্ট সদর উপজেলার ছিট চিলারং গ্রামে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামউদ্দৌলার বাসায় বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয়া জাকির হোসেনের ছেলে রাকিবুল হাসান সহ 4 জনকে হত্যা করা হয়। এই ঘটনায় সাবেক এমপি রামেশ সেনকে প্রধান আসামি করে আরও 76 জনকে নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। একই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আবু রায়হানের বাবা বাদী হয়ে সাবেক এমপি রমেশ সেনকে প্রধান আসামি করে আরও 91 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে। আজ এই দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। কুষ্টিয়ায় ক্রসফায়ারে 3 বিএনপি কর্মী নিহতের 6 বছর পর থানায় হত্যা মামলার এজাহার জমা দিয়েছে পরিবার। দুপুরে দৌলতপুর থানায় পৃথক 3 মামলার এজাহার জমা দেন নিহতদের পরিবারের সদস্যরা। এ সময় দৌলতপুর উপজেলায় বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তাদের সাথে ছিলেন। 2018 সালের 8 মে যুবদল কর্মী আলতাফ হোসেন, 2020 সালে 25 জুলাই বিএনপির কর্মী কুদরত আলী এবং 2018 সালের 30 অক্টোবর বিএনপি কর্মী মদন আলী পুলিশের ক্রস ফায়ারে নিহত হন। মামলায় কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার SM তানভীর আরাফাত, দৌলতপুর থানা তৎকালীন ওসি শাহদারা খান সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম ভূঁইয়া নামে আরও এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। জানান, মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান সাইফুল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। গ্রেফতার সাইফুল ফার্মেসি বিভাগের ছাত্র, সাবেক ছাত্রলীগ নেতা, হত্যা মামলায় 4 নম্বর আসামি সে। এ নিয়ে আলোচিত এ ঘটনায় গ্রেফতার হলেন 2 শিক্ষার্থী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ তোফাইল ইসলাম বলেছেন, ধর্মীয় মর্যাদায় পরিপূর্ণ শান্তি, শৃঙ্খলা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসবের সকল প্রস্তুতি গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। সকালে নগর ভবনের কনফারেন্স রুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ, নগরীর 16 থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে। তিনি মণ্ডপে পূজা চলাকালে ভক্ত এবং পূজারীদের সুবিধার্থে শান্তি শৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকতে আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি। উৎসব মুখর পরিবেশে খুলনায় চলছে মার্সেল হাস্যর সিজন 7 অডিশন পর্ব। সোমবার দিনভর খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে সব বয়সের নারী পুরুষ অডিশনে অংশ নিতে ছুটে আসেন। অডিশন শেষে সেরা 4 থেকে 5 প্রতিযোগী যাবেন মার্সেল হাস্যর ফাইনাল পর্বে। হাস্য সঞ্চালনায় রয়েছেন মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি। জনপ্রিয় এই রিয়েলিটি শোর টাইটেল স্পন্সর দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল। আর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় চ্যানেল NTV। খুলনায় সোনালী ব্যাংক কর্পোরেট শাখা থেকে পাট ক্রয়ের নামে ঋণের 4 কোটি 74 লাখ টাকা আত্মসাৎ মামলায় মেসার্স সৌরভ ট্রেডার্সের মালিক ও থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি মিতা ভট্টাচার্য ওরফে মিতা বাগচিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 2010-11 পাট মৌসুমে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা থেকে প্রায় 5.25 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন মিতা ভট্টাচার্য। এ ঘটনায় 2021 সালে দুদক খুলনার উপপরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেন। ব্যাংকের খাতা কলম পাট রয়েছে, কিন্তু গোডাউনে পাট নেই, এই নিয়ে NTVতে নিউজ প্রচারিত হয়েছিল। অনুসন্ধানে প্রমাণ পেয়ে মামলা করেছিল দুদক।
ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশীল আহমেদ অনিকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতা নওশীল আহমেদ অনিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতার নওশীল আহমেদ অনি ময়মনসিংহের ছাত্র আন্দোলনে নিহত রেদুয়ান হোসেন সাগর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। আসামিকে ময়মনসিংহ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত নয়ন মিয়ার কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোপ্তা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত নয়নের কবর জিয়ারত শেষে পরিবারের লোকজনের সাথে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পরে শোক সভায় বক্তব্য রাখেন আসাদুল হাবিব দুলু। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত ৪ আগস্ট রাজধানীর কাঁঠালবাগানে গুলিবিদ্ধ হন নয়ন। পরে ৪৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান নয়ন। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র ও নিহত স্বজনদের সম্বর্ধনা এবং আর্থিক অনুদান দিয়েছে জেলা যুবদল। শাহজাদপুর উপজেলার কৈজুরিতে বাজারে এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি প্রধান উপদেষ্টা ডাক্তার এম.এ. মুহিত। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপি সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। পরে আহত শিক্ষার্থী এবং নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।